আজকের গল্পটি এমন যাতে বাস্তবতা ছোঁয়া থাকলেও সম্পূর্ণ বাস্তব নয়। হয়তো এমনই কোনো গল্প ছড়িয়ে আছে চেনা জানা অলিগলিতে, তবে ঘটনা, চরিত্র এবং এলাকা সম্পূর্ণ কাল্পনিক। লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান। আজকে মূল কাহিনীটি এবং স্ক্রিপ্টটি তারই করা। তাহলে আমরা গল্প শুরু করি। দেয়ালের কান আছে, কথাটা কি শুধুই প্রবাদ মনে হয়? কিন্তু প্রবাদটা কেন হয়েছে সেটা কি কেউ কখনো ভেবে দেখেছে? ধরুন আপনি কিছু বলছেন, সেটা দেয়াল শুনে বা কিছু করছেন, আর দেয়াল সেটা দেখে ফেলল, তখন কেমন লাগবে আপনার? আমরা সবাই জানি দেয়াল কোনো উত্তর দেয় না। তাহলে কি সত্যি দেয়াল নির্জীব নয়? সে কি অভিশাপ দিতে পারে? কিন্তু কেন? কোন সে রহস্যের মায়াজাল জমে আছে কোন এক দেয়ালের ইটের গাঁথুনিতে? জানেন কেউ? না জানলে থাকুন আমাদের সাথে, জেনে নিন সেই এক দেয়ালের হাহাকার। তাহলে আজকে এগিয়ে যাওয়া যাক এমনই এক দেয়ালের গল্প নিয়ে, যে দেয়ালের প্রাণ আছে, অথবা যে দেয়ালের প্রাণের কথা জমে আছে। পুরনো ঢাকার সূত্রাপুর এলাকা, ছোট্ট একটা কানাগুলি একে বেঁকে গেছে বহুদূর। সেই গলির শেষ প্রান্তে আছে একটি দোতলা বাড়ি। সেই ব্রিটিশ আমলের তৈরি, লাল ইট, এত মোটা মোটা পিলার, দেয়ালগুলো না হলে 2 ফিট চওড়া। মৌসুম যেমনই হোক, ঘরের ভেতরটা আরামের সবসময়। এই বাড়িটা প্রায় খালিই থাকে। কারণটা কেউ জানে না অবশ্য। অনেকে বলে চিপা গলি দিয়ে ঢাকার ব্যস্ত জীবন চালানো মুশকিল। আবার অনেকে বলে বাড়িটা বড্ড সেকেলে। সেকেলে তো বটেই, কারণ বাড়িটা সিঁড়ির ধাপ বেশ চড়া, উঠতে নামতেই নাভিশ্বাস। বাথরুমটা ঠিক করা হয়েছে মাত্র কয়েক মাস। আধুনিক জীবনের জন্য বাড়িটা সেকেলে বললে ভুল হবে না, কিন্তু এমনিতে অসুন্দর তা বললে অন্যায় হবে। বাড়ির সামনে পেছনে চমৎকার উঠান, উঠান ভর্তি অসংখ্য গাছ, কামিনী, শিউলি, কৃষ্ণচূড়া, বাগান বিলাস তো আছেই। ছোট্ট একটু মেঠো পথ, তারপরেই মূল বাসা। বাসার পেছনে সিমেন্ট দিয়ে পাকা করা কাপড় ধোয়ার জায়গা, একটা চাপা কল। কুয়ার মতো ছিল এক সময়, কিন্তু কুয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো মোটরে পানি ওঠে পাকা দালানটায়। খামাখা কুয়ার কি প্রয়োজন? বাসার মালিক আব্দুল মোমেন এই বাড়িটা পেয়েছেন বংশানুক্রমে। নিজে না থাকলেও ভাড়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নানা কারণে। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কারণে থাকেন সেই গুলশানে। এই বাসাটাও কখনোই তার থাকা হয়নি দুটো কারণে। এক, ছোটবেলা থেকে তিনি শুনে আসছেন এই বাসায় কোন একটা ঝামেলা হয়, কোনো না কোনো অপঘাত হয়। যদিও মোমেন সাহেব এগুলো মোটেও মানেন না, তাই ভাড়া দেন। ভাড়াটিয়েরা চলে যায় বটে, কিন্তু বাড়ির দোষ কেউ দিতে পারে না। তাই এবার মোমেন সাহেব বের করলেন অন্য একটি কৌশল, বাড়িটাকে ব্যবহার করা। সূর্যাপুরের বাড়িটায় সাজ সাজ রং। নতুন বাসিন্দা এসেছে জিয়াউল ফারুক আর তার পরিবার। বাসাটা তিনি পেয়েছেন অর্ধেক ভাড়ায়। সম্প্রতি জিয়া মোমেন সাহেবের একটি প্রতিষ্ঠানে চাকরি করা শুরু করেছে, যেটার হেড অফিস মতিঝিল। মোমেন সাহেবই জিয়াকে প্রস্তাব দেন চাকরির প্রথম মাসে। তো জিয়া সাহেব, আপনি কোথায় যেন থাকেন? স্যার, মোহাম্মদপুর। সে তো অনেক দূরে হয়ে গেল অফিস থেকে। আপনি চাইলে কাছাকাছি একটা ব্যবস্থা করে দিতে পারি। কেমন স্যার? সূত্রপুরে আমার একটা বাড়ি খালি পড়ে আছে, আপনি চাইলে সেটা ভাড়া দিয়ে দিতে পারি। স্যার, আসলে বেশি বড় বাড়ি ভাড়া নিয়ে আমি করব কি? আমরা মানুষ 5 জন মাত্র। আমি, আমার স্ত্রী, আমার বোন, চাচাতো ভাই আর আমার মেয়ে। তাই ভাবছিলাম। এত ভাবার কিছু নেই। আপনি মনে করবেন না আমি আপনার কাছ থেকে অনেক বেশি ভাড়া নিব। আপনার তো হোম অ্যালাউন্স আছেই, সেটাই অ্যাডজাস্ট হবে, আর কোনো এক্সট্রা ভাড়া দিতে হবে না। আই এম শিওর হোম অ্যালাউন্স দিয়ে আপনার ভাড়া ক্লিয়ার হয় না, রাইট? থ্যাংক ইউ স্যার, তাহলে তো আমার জন্য ভালোই হয়। তো একটু আমার ওয়াইফের সাথে কথা বলতে যাচ্ছিলাম। সে কি আর বলতে হবে, তিনিই তো সবকিছু। কথা বলেন ভাবির সাথে, তারপর জানান। বাসাটা তো আপাতত খালি আছে, কোনো সমস্যা নেই। জিয়ার বাসা ছোট্ট ছিমছাম একটি বাসা, মোহাম্মদপুর তাজমহল রোডের মাথায়।
শ্রী অনু চাকরি করেন একটি এনজিওতে, অফিস কারওয়ান বাজারের দিকে। আর জিয়ার বোন প্রিয়া পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। চাচাতো ভাই সুখনও পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে অন্য বিষয়। মেয়ের নাম অরিন, মাত্র 4 বছর বয়স, এখনো আছে প্রি স্কুল লেভেলে, পরে পাড়ার একটি স্কুলে। আজকে সবাই পারিবারিক মিটিং এ বসেছে লিভিং রুমে। বিষয়টাতে সবার মতামত থাকা জরুরি, বাসা পরিবর্তন বলে কথা। ঘটনা তো শুনলে কি মনে হয়? ভাইয়া, লোকটা তো তোমার হোম অ্যালাউন্স কেটে নিতে চাচ্ছে বলে মনে হচ্ছে। আরে কি বলো না বলো তুমি, হোম অ্যালাউন্স দিয়ে কোনো বাসা ভাড়া সত্যি হয় নাকি এখন? আর খালি নেগেটিভ কথা বলা শুরু করেছে, ফেসবুকের স্ট্যাটাসের মতো কথা বলো, তাই না? ভালো কিছু ভাবতেই পারো না। কি শুরু করলে ভাবি? কোথার থেকে কথা কোথায় চলে যাচ্ছে? সেটাই। অনু শোনো, আমি টুকটাক খোঁজ নিয়েছি। বাড়ির যেমনই হোক না কেন, সামনে পিছনে জায়গা আছে। দোতলা বাড়ির পুরোটাই আমাদের। কমসে কম এই বাসার ভাড়া হওয়া উচিত 25 থেকে 30,000 টাকা। সেখানে হোম অ্যালাউন্সটা দিলেই পুরো বাড়িটাই আমাদের। বুঝতে পারছো? কিন্তু আমার কথা হলো, তোমার বস কেন যেচে পড়ে এত কমে বাসাটা দিতে চাইছেন বলো তো? আমার মনে হয় বাসাটা খালি, আর যার অফিস গুলশানে তারা নিশ্চয়ই পুরান ঢাকাতে থাকবে না, তাই না? এখন তোমরাই ভেবে দেখো, আমার মনে হয় মন্দ হয় না। আমারও তো সেটাই মনে হচ্ছে। অরুণকে পুরান ঢাকার কোন একটা স্কুলে দিয়ে দেবো না হয়। আমার আর পিয়ার তো জেলাও সেই কদু, এখান থেকে যতটা না দূরত্ব সেখান থেকেও তাই। তাহলে আমাদের না নেই, কি বলো? রাইট সুখন ভাই, বরং প্রায় পুরান ঢাকার খাবার দাবার খাওয়া যাবে। আহা, বিউটির লাচ্ছি, বেচারাম দেউরির নান্না হাজি, সকালে স্টারের নাস্তা। আর আসছে জানুয়ারির শাকরাইন। সেটা আবার কি? আহ ভাবি, জানো না, ঘুড়ির উৎসব পুরান ঢাকার। তোরা না গাছে কাঁঠাল আর গোফের তেল দিতে একেবারে ওস্তাদ। শোনো, সেসব পরের কথা। অনু, তুমি তো ঘর চালাও, আমি স্পেশালি তোমার কাছে জানতে চাই, কি ভাবছো তুমি? তোমার অফিসে আসতে কোনো ঝামেলা হবে না তো? না মনে হয়, কারণ একই তো, তাই না? অফিস তখন সেখান থেকে পিক আপের ব্যবস্থা করবে। যাক, আমারও তাহলে ভালো হবে। অফিসে 2টা গাড়ি বাসায় থাকবে, রাতে একটাতে চড়ে অফিসে চলে যাব। আর মাস শেষে বেশ কিছু টাকা হয়ে যাবে। জিয়ার অবস্থা সত্যিই টাইট। আস্তে 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 উঠান। আচ্ছা, ওই জিনিসটা ঘষা লাগিয়ে যাবে তো। এই যে ভাই, আলমারিটা এখানে রাখলেন কেন? এটা তো দোতলা যাবে। আরে না, বইগুলো সব নিচে। প্লিজ আপনারা আমার কথা শুনে কাজ করেন। ভাই রে, আস্তে আস্তে, এগুলো ভেঙে যাবে এভাবে রাখলে। ভাই, কাছের জিনিস। আরে করছেন কি ভাইয়া? এই কার্টুনটা রান্নাঘরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে বাইরে ভাই, বাইরে বাইরে। আচ্ছা আচ্ছা, এইটা বাচ্চাদের ঘরে যাবে। দোতলায় উঠে শুরু থেকে 3 নম্বর রুমটা। আচ্ছা বাদ দেন, আমি দেখাচ্ছি আপনাকে। চলেন চলেন। মোটামুটি হুলস্থুল অবস্থা পুরো বাড়িটার মধ্যে। বাড়িটা এমন ভাবে সাজানো হয়েছে, থাকার জন্য 4টি ঘর, সেটা উপরে। বারান্দার এক কোনায় মোমেন সাহেব একটি কমন বাথরুম করে দিয়েছেন, আর একটা বাথরুম বাড়ির পেছনের উঠোনের পাশে। বাথরুম ঘেঁষে একটা বড় জাম গাছ। নিচতলাতে ড্রয়িং রুম, আর রান্নাঘর সেটা একটু বাইরে। আরেকটি রুমকে জিয়া স্টাডি বানিয়েছে, মাঝে প্যাসেজের মতো জায়গাটিকে বানানো খাবার ঘর। উপরের ইয়া বড় বারান্দার পাশে একটা বেশ বড় এলসিডি রেখে দিল, যেন যে কোনো রুম থেকে বের হয়ে টিভিটা বেশ আয়েশ করে দেখা যায়। প্রথম রুমটা জিয়া আর অনু, পরেরটা অরিন, তারপর দুটো যথাক্রমে প্রিয়া আর সুখদেব। মোটামুটি 2 দিন লেগে গেল দোতলায় বাসাটা সাজাতে গোছাতে। আর এই সাজানো গোছানোর মাঝে কেউ একটা বিষয় লক্ষ্যই করলো না। কি বিষয় সেটা? রাত 12টার ঘন্টা বাজলো। এই বাসায় এসে তারা বিনামূল্যে পেয়েছে মোমেন সাহেবের বংশের নিদর্শন, একটা গ্র্যান্ডফাদার ক্লক। সেটা নির্দিষ্ট সময় পরপর জানিয়ে দেয়। গেল আরেক ঘন্টা, এখন যেমন জানালো তোমাদের 12টা বেজেছে। কিন্তু সেটা তো আর ওরা কেউ বুঝলো না, তখন ওরা টিভিতে মগ্ন। আধ ঘন্টা বাদে ঘুমোতে গেল সবাই। প্রিয়ার ঘুমটা বেশ গাঢ় হতে যাচ্ছে। ঠিক সে সময় অদ্ভুত একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল। মনে হলো নিচের ফ্লোরে ঘর 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 আওয়াজ হচ্ছে। প্রিয়ার মনে হলো কে কিছু ওলট পালট করছে, কিন্তু এ কি করে সম্ভব?
ভাইয়া আর ভাবি তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। সুখনো কালকে সকালে ওর ক্লাস। তাহলে কি অংশ এক হাসি, আর নিচের দেয়ালের আরেক জোড়া হাত ছেলে সরিয়ে দিচ্ছে বুকশেলফটাকে। সে তার চোখের সামনে রাখতে চায় না এই মানুষগুলোকে। শেলফ দিয়ে তার চোখ আটকে রাখা চলবে না, কিছুতেই না। খুব ভোরে অভ্যাস মতো ঘুম ভেঙে গেল অনুর। নাস্তা বানানোর জন্য নিচে নামতে গিয়ে কি মনে করে যেন ঢুকলো পিয়ার ঘরে। ঢুকে অনু চিৎকার দিয়ে ওঠে, পিয়া! পিয়া! পিয়া, কি হচ্ছে তোমার? অনু দেখে পিয়া বিছানায় নেই। সে দেয়ালের সাথে লেপ্টে বসে ঘুমোচ্ছে। ওর ঘুমের মধ্যে কি যেন একটা অস্বাভাবিকতা আছে। অনু না হলে এরকম ভয় পেত না। পিয়া জেগে উঠলো অনুর চিৎকারে। কি হয়েছে ভাবি? তুমি নিচে কেন? বিছানায় কি সমস্যা? কি জানি ভাবি, আমি তো কিছু মনে করতে পারছি না। মনে হলো কোনো স্বপ্ন দেখছি। পিয়া, তুমি বলতে চাচ্ছ তুমি স্বপ্ন দেখে নিচে নেমে এসে বসেছিলে? ভাবি, আমার স্বপ্নটা একদম মনে নাই, কিন্তু আমার শুধু মনে আছে একটা খুব বাজে স্বপ্ন দেখেছি। অনু এসে পিয়াকে জড়িয়ে ধরে। এই শীতের সময় পিয়ার গা ঘামে ভেজা। অনু বুঝলো পিয়া আসলে কোনো কারণে অনেক বেশি ভয় পেয়েছে। হয়তো নতুন বাসা বলে, তার উপর এটা আমার পুরনো বাসা। আচ্ছা থাক না হয়, অনু ভাবে। পরে স্বপ্ন মনে পড়লে পিয়া নিজ থেকে অনুকে বলে দেবে। কিন্তু অনু মনে মনে ভাবে, পিয়া হলো ঢাকা ইউনিভার্সিটি গেছো মেয়ে, ওর মতো মেয়ের তো এমন ভয় পাবার কথা না। অনু পিয়াকে প্রায় আধা পাজা তোলা ভঙ্গিতে বিছানায় তুলে নিল। মাথায় হাত বুলিয়ে ফের ঘুম পাড়ানোর চেষ্টা করল। অনু ঘুরে চলে আসতেই দেয়াল ঈষৎ কেঁপে ওঠে। ওদের অজান্তেই মুচকি হাসি লাল ইটের অথর্ব দেয়াল। পিয়ার হাতে এক গাদা বই। স্টাডি রুমের বুকশেলফে রাখতে হবে বইগুলো। পিয়ার রুমের নিচে রিডিং রুম। পিয়া রিডিং রুমে ঢুকতেই চিৎকার দিয়ে ওঠে, ভাইয়া! ভাবি! এই সুখন! কি হয়েছে? কি হয়েছে পিয়া? দেখো না ভাইয়া, কালকে এই শেলফটা সরাসরি ছিল না? তাই সরাসরি ছিল? হ্যাঁ ভাবি, আমার মনে আছে আমি নিজে এই ঘরের শেলফটাকে সরাসরি রাখতে বলেছি। ইয়া, বোকার মতো কথা বলবি না তো। যদি সরাসরি থাকে তাহলে বামের দেয়ালে কি করে চলে গেল? সেটাই তো বলছি ভাইয়া, কি করে গেল? কোনোভাবেই যায়নি। এটা এভাবে হয়তো মজুরে রেখে গেছে তোর কথা না শুনে। একা একা একটা সেলফ তো সরতে পারে না। ভাইয়া প্লিজ বিশ্বাস করো। এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা নেই পিয়া। কথা হলো সম্ভব আর অসম্ভবের। আর অসম্ভবকে সম্ভব করে শুধু জলিল সাহেব, বুঝলে? তুমি পারো সুখন। ভুল কি বলেছে? আজ থাক না, একটা ভুল না হয় পিয়া করেই ফেলেছে, তাই বলে এভাবে ওকে বলো না। চলো ওই দেয়ালে আমরা সবাই মিলে ছবি টাঙাই। আচ্ছা যাও, টাঙাও। সবাই পিয়াকে খেপাতে খেপাতে চলে গেল। আর পেছনে থাকা দেয়ালটা জেগে উঠল ঠিক কাল রাতের মতো। কুৎসিত ইটের দাঁত বের করে হাসতে লাগলো গোঙানির মতো শব্দ তুলে। তাও আবার এক মেয়ের গোঙানি যেন। অনু চলে গেল অরিনকে নিয়ে পাশের একটা কিন্ডার গার্ডেনে। অরিনকে কিছুদিন এখানে পড়াতে চায়, আর বাসার কাজে তো করতে হবে। সব মিলিয়ে 5 দিনের ছুটি নিয়েছিল। বাসায় এখন কেউ নেই। সুখন আর পিয়া ক্লাসে চলে গেছে, তাড়াতাড়ি ফিরবে। পিয়ার ব্যাপারটা নিয়ে অনু বেশ ভাবছে। এটাকে কত বলেছে এসব ছাইপাশ ভূতের সিনেমা না দেখতে। এসব দেখে দেখে কিসব যে কল্পনা করে ফেলেছে, আশ্চর্য। তবে বাসা তো কিন্তু ছমছমে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। থাক, এসব ভেবে লাভ নেই। অরিনকে স্কুলে প্রথম দিনই ক্লাসে বসিয়ে রেখে ফিরে এলো অনু। অরিনের ক্লাস নিয়ে তেমন কোনো ঝামেলা নেই, আর ছোট থেকে সে একা একা স্কুলে ক্লাস করে।
অনু ফিরেই একটা বাঁধানো ছবি বের করলো, সুখনের একটা ছবি। এই ছবিটাই সুখন রাজশাহীর মেয়র সাহেবের হাত থেকে মেডেল নিচ্ছে ভালো রেজাল্ট করার জন্য। কত সুন্দর একটা ছবি। স্টাডি রুমটায় গিয়ে দেখে, বাহ চমৎকার, ওই দেয়ালটাই তো খালি আছে। অনু সুন্দর করে দেয়ালে ছবিটা টাঙিয়ে দেয়। দেয়ালে যতবার হাতুড়ি দিয়ে পেটানো হলো, দেয়ালটা ততবার কেঁপে উঠলো যেন ব্যথা পেয়ে। বেচারিও কাজের চাপে লক্ষ্য করলো না দেয়ালটা ব্যথা পাচ্ছে। সুখন তার ইউনিভার্সিটিতে ক্লাস করছে আর বারবার তাকাচ্ছে ঘড়িটার দিকে। ইস, কেন যে স্যার আজকে এতক্ষণ ক্লাস নিচ্ছেন, নিশ্চয়ই মালবিকা অপেক্ষা করছে। ক্লাস শেষ হতেই সুখন প্রায় ছুটে বের হয়ে আসতে থাকলো ক্লাস থেকে। মালবিকা অপেক্ষা করছে কার্জন হলের গেটে। সুখন দেখতে পেল মালবিকাকে, ব্যস্ত হয়ে ঘড়ি দেখছে বারবার। সুখন জোরে ডাক দেয়, মালবিকা, এই মালবিকা। মালবিকা ওর দিকে তাকায়। এরপর মুহূর্তের মাঝে ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মালবিকার দিকে তাকিয়ে থাকা সুখন দেখতে পেল না তার পেছনে একটা প্রাইভেট কার। কারটা যে চালাচ্ছে সেও গল্প করছে পাশের জনের সাথে। লক্ষ্যই করল না সামনে একটা ছেলে ফুটপাত থেকে চলে এসেছে রাস্তায়। আর যখন লক্ষ্য করলো তখন সজোরে ব্রেক করলো গাড়ির তরুণ চালক। সুখন দেখলো গাড়িতে এসে পড়েছে তার সামনে। সুখন লাফ দিয়ে সরে গেল গাড়ির সামনে থেকে। গাড়িটা ব্রেক কষতে গিয়ে একটু দেরি করে ফেললো। ব্রেক কষতে কষতে মালবিকা কাছে চলে গেল। সুখন দেখলো মালবিকার চোখের নিমেষে উড়ে গেল। পাশের বড় গাছটা ধাক্কা খেল যেন একটা নরম পুতুল। মালবিকা প্রায় ঝুলছে গাছটার সাথে। সুখনের কথা বলার শক্তি নেই, দৌড়ে যাবারও না। সুখন দেখছে কি করে একটা মেয়ের চোখের নিমেষে এমন পরিণতির দিকে এগিয়ে যেতে পারে। হ্যালো, হ্যালো ভাবি। কি হচ্ছে সুখন? তোমার গলার এই অবস্থা কেন? ভাবি, মালবিকার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই বাজে অ্যাক্সিডেন্ট। এখন কোমায় রয়েছে। বলো কি? কি করে হলো? সুখন কোন হাসপাতালে আছে? সুখন সংক্ষেপে জানালো পুরো ঘটনাটা। অনু হতবাক হয়ে গেল। বিশ্ববিদ্যালয় এলাকায় এমন অ্যাক্সিডেন্ট হবার তো কথা নয়। ঘটনা ঘটার সাথে সাথে হসপিটালে চলে এসেছে মালবিকার বাসার সবাই। সুখনও আছে সেখানে, কিন্তু সুখনের অবস্থা খুব একটা সুবিধার না। কারণ ওর বারবারই মনে হচ্ছে ও না সরলে গাড়িটার এই ধকলটা ওর উপর দিয়ে যেত। কিন্তু ও তো আর জানে না দেয়ালটা তখনও হাসছে। ও জানে না দেয়ালের ওপারে যে কান আছে ঠিক ঠিক শুনছে কার কিসে সুখ, কার কিসে শান্তি। এই দেয়াল কাউকে স্বস্তি দেবে না যতক্ষণ না দেয়ালের স্বস্তি ফিরে আসছে। আর দেয়ালের স্বস্তি কিসে তা কেউ জানে না। পুরো 24 ঘন্টা হুলস্থুল অবস্থা গেল বাসায়। ওরা সবাই হাসপাতালে দৌড়দৌড়ি করছে আর মালবিকার বাসায় দফায় দফায় কান্নার রোল পড়ছে। ডাক্তার জানিয়ে দিয়েছে কোমা থেকে সহজে ফেরার সম্ভাবনা নেই। গাছের সাথে বাড়ি লেগে মাথায় ভীষণ জোরে আঘাত পেয়েছে মালবিকা। সুখন প্রায় পাথর হয়ে গেছে। তারপর অনেক কষ্টে সুখনকে ঘরে ফিরিয়ে আনা হলো। সুখন, যা হয়েছে সেটা নিয়ে তুমি গিল্টি ফিল করো না। এখানে তোমার কিছু করার ছিল না। জানি ভাবি, কিন্তু তারপরও অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। থ্যাংক ইউ টিয়া, তোমাদের সবাইকে থ্যাঙ্কস। আসলে সবাই সাহস না দিলে আমিও হয়তো। বাজে কথা বলো না তো সুখন, বরং চলো আমার সাথে ঘর গোছাও। কি করতে হবে ভাবি? সবই তো মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ডেকোরেশন পিস আর ছবি ঝোলানো বাকি। আচ্ছা শুনো, পেয়ার স্কুলের ছবিটা কোথায়? যেটা তো প্রাইজ নিচ্ছিল ওটা। ভাবি, ওটা আমি আমার ঘরে টাঙাবো। বরং আরেকটা ছবি দিই। কোনটা, বাবার মার? ও ভাবি, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ, ওই যে ওই ঘরে আছে।
আহা, ড্রয়িং রুমের কার্টুনে মার বাবার ছবিটা টাঙিয়ে আসো। পিয়া নাশতের টেবিল থেকে প্রায় দৌড়ে চলে গেল ড্রয়িং রুমের দিকে। কার্টুন খুঁজে বের করলো বাবা মায়ের ছবি, যত্ন নিয়ে মুছলো। এরপর এলো স্টাডিতে। ফের কেমন যেন একটা অনুভূতি হচ্ছে দেয়ালটা দেখে। ও তো আর জানে না দেয়ালটাও যে ওর দিকে তাকানো। দেয়ালের অদৃশ্য চোখের মাঝে ঠুকঠুক আওয়াজ তুলে পেরেক বসালো পিয়া। দেয়ালের চোখ দুটো রক্ত লাল হচ্ছে। পিয়া তার বাবা আর মায়ের ছবি টাঙালো ভীষণ মমতা নিয়ে। পিয়া জানে দুই ভাইয়ের থেকে মা আর বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। পিয়া হেসে ঘরে চলে যায়। পিয়া নিজের ঘরে। তখন সন্ধ্যা নেমে গেছে। পাশে অরিন পড়ছে। এতটুকু বাচ্চা, তার আবার এত পড়ালেখা। পিয়ার ভাবলেই দম বন্ধ হয়ে যায়। শুকুন গেছে মালবিকাকে দেখতে। অনু আর জিয়া এখনো অফিস থেকে ফেরেনি। পিয়া অপেক্ষা করছে। অপেক্ষা রবির জন্য। রবি প্রায় আসে। এমন সময় আসে যখন কিছুক্ষণ পিয়া একা থাকে, পরে বাসার মানুষ এলে চলে যায়। তাহলে দুটোই হয় আর কি, রদ দেখা, কলা বেচা। পিয়ার ফোনে মিস কল। বাইরের দরজার দিকে তাকিয়ে পিয়া দেখলে চলে এসেছে রবি। পিয়া হরিণের মতো নিমেষে দোতলা বেয়ে নেমে এলো নিচে। উঠান পেরিয়ে খুলে দিল বাইরের দরজা। রবির হাত ধরে নিয়ে ভেতরে এলো। বাহ, বাসাটা তো সেই রকমের এন্টিক। জানো, এই বাসার ওপরে হলো সব শোবার ঘর, আর নিচে অন্য ঘরগুলো। এটা কি কোনো ইঙ্গিত? মোটেই না। যাও, তুমি সব কথা খালি দুটো মানে বের করো। তুমি বলতে পারো আর আমি ভাবতে পারি না। মোটেই বলছি না আমি, তুমি এমনিতেই ভাবছো। এখন কি বাসা দেখাবে নাকি এখানেই আমার নালিশ সালিশ করবে? চলো। পিয়া রবিকে টেনে স্টাডি রুমে আনে। তারপর ওর একটা অন্তরঙ্গ হয়। ওদিকে দেয়ালের চোখ খুলে যায়, সেই কুৎসিত হাসি। দেয়ালের হাত দুটো আবার জেগে উঠতে থাকে। পিয়ার রবি এখনো ঘনিষ্ঠ অবস্থায়, ঠিক বুকশেলফটা কাঁচের সঙ্গে। একটু কি বেশি ভোর পড়লো? বিকট শব্দ করে ভেঙে পড়ে বুকশেলফের কাঁচটা। রবি শুধু উপরের দিকে তাকালো, আর তার চোখে এসে পড়লো কাঁচের গুঁড়োর অংশ। বাঁচাও, বাঁচাও! পিয়া সরতে পারে না। পুরো বুকশেলফটা পড়ে পিয়ার উপরে। পিয়ার ধাক্কায় রবি চলে যায় অন্য পাশের দেয়ালে। দেয়ালের বাড়ি লেগে রবি জ্ঞান হারায়। পিয়ার যখন জ্ঞান আসে তখন পিয়া হাসপাতালে। পাশে অনু, জিয়া আর অরিন। ভাগ্যিস আমি চলে এসেছিলাম, আর তোমার ভাইও। অফিসের গাড়ি থাকাতে তোমাকে নিয়ে আসতে পারলাম এখানে তাড়াতাড়ি। ভাবি, রবি? রবি কিচ্ছু হয়নি। সবাই মনে করেছিলেন চোখে কাঁচ ঢুকেছে, কিন্তু সেটা হয়নি। ভাগ্য ভালো বলতে হবে। চোখের পাতা কিছুটা কেটে গেছে। পাশের কেবিনে আছে, শুকুন আছে ওখানে, তুমি চিন্তা করো না। তোরা অত বড় জিনিসটাকে ফেললি কি করে? মারামারি করছিলে নাকি? সত্যি বলছি ভাবি, আমি কিছুই বুঝতে পারলাম না। মেঝে মনে হয় উঁচু নিচু, একটু ধাক্কা লাগতেই গায়ের উপরে পড়ে গেল। হ্যাঁ, মেঝেটা আসলে অসমান। এই জন্যই ওদের বলেছিলাম, মানে মজুদদের বলেছিলাম ও পাশের দেয়ালে শুয়েটা না রাখতে। ভাইয়া, ভাবি, আমি খুবই সরি। তোমাদের এত শখের জিনিস। আহা, সরি বলার কিছু নেই। তুমি তাড়াতাড়ি সুস্থ হও, এটাই চাই। আমি তো সুস্থই ভাবি। প্রিয়া, শোনো, মন খারাপ করবে না কিন্তু। কি হয়েছে ভাবি? তোমার কোমর থেকে নিচ পর্যন্ত আপাতত কাজ করছে না। আসলে বুকশেলফটার ওজন অনেক বেশি ছিল তো। ডাক্তার বলেছে। কি বলেছে ভাবি? কি বলেছে?
বলছে তুই ঠিক হয়ে যাবে। প্রেশার একটু বেশি পড়েছে সত্যি, কিন্তু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। কালকে আম্মা চলে আসছে, বড় ভাবিও আসছেন, চিন্তা করিস না বোন। তুমি কান্নাকাটি করো না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে তো। বারান্দার চেয়ারে বসে আছেন আব্দুল মোমেন। তেতলার পারিবারিক এই বাসাটাতে আছেন তিনি বহুদিন। গুলশানের শুনশান এলাকায় তার এই বাসা। কোনো কারণে গভীর চিন্তায় তিনি মগ্ন। জিয়ার পরিবারের ঘটনাটা এই বাসা থেকে অনেক দূর ঘটলেও এই বাসা পর্যন্ত তার প্রভাব এসেছে। আব্দুল মোমেন কিছুতেই ভাবতে পারছেন না প্রতিবার কি করে একই ঘটনা ঘটে। তাহলে কি এলাকার লোক যা বলে সেটাই ঠিক? কিন্তু কি করে এই জামানায় এসব কেউ পাত্তা দেয়? এমন সময় আব্দুল মোমেনের চিন্তায় ছেদ ঘটিয়ে চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় এলেন আব্দুল মোমেনের সহধর্মিণী রাবেয়া। কি ব্যাপার, 2-3 দিন ধরে দেখছি তুমি বেশ চুপচাপ। আর বলো না, বাড়িটাতে আবার ঝামেলা। কতদিন তোমাকে বললাম বাড়িটা ডেভেলপারকে দিয়ে দাও। দিতে তো চাই, একটা করে গ্যাঞ্জাম হয় আর তখনই ভাবি দেব, তখনই আবার ঠিকঠাক হয়ে যায় সব। কি করে ঠিক হলো? এর আগের ভাড়াটিয়াদের সে কি অবস্থা, বুড়ো মায়ের কোমর ভেঙে গেল, আর ছোট বাচ্চাটা ইসরে ছাদ থেকে পড়ে মাথাটাই। জানের উপর দিয়ে তো যায়নি। আর তার আগে পুতুলরা যখন ছিল, পুতুল তো দেয়ালে মাথা ঠুকে অজ্ঞানী হয়ে গেল। পুতুলের তো মাথায় দোষ ছিল। দোষ পুতুলের মাথায় না, তোমার বাড়িতে। না হলে যখনই কোনো ভাড়াটি আসে তখনই কিছু না কিছু হয়। আর কি, যারা বাড়ির মালিক না তারা বাদে তাদের কাছের মানুষের ক্ষতি হয়। এই যে দেখো, তোমার কোন এমপ্লয়ি যেন, হ্যাঁ জিয়া, ওর বোন আর ভাইয়ের বান্ধবী এখন হাসপাতালে, জানো তুমি সেটা? তুমি ঠিকই বলেছো, এই বাড়িটা আসলে। আমি এখনো বলছি বাড়িটা দফা রফা করে দাও। ঠিক আছে। টিয়া সেই অবস্থাতেই ফিরে এলো বাসায়। এতদিন বাসার কাজ সব লাটে উঠেছে। গোছগাছ একটা জায়গায় এসে থেমে আছে। শুকুনও মোটামুটি ধাক্কা সামলে উঠেছে। বাসায় বাজারের ফর্দ নিয়ে তৈরি সে। এই যে ছোট ঠাকুর। ভাবি, এটা আবার কেমন সম্বোধন? কেমন আবার? কলকাতার এত নাটক দেখো আর এটা জানো না? উফ ভাবি, তুমি না একটা চলমান সিরিয়াল। বলো তো কি লাগবে? রবি ছেলেটাকে আসতে বলো, টিয়া মানসিক ভাবে ভেঙে পড়েছে। সত্যিই তাই? ঠিক আছে, বলবো আসতে। তোমার উনি আর ইনার তিনি সুস্থ হয়ে গেলে আমি বাঁচি, বুঝলে? দুজনকে বিয়ে দিয়ে বিদায় করে দেবো, তারপর তোমরা যা ইচ্ছা তা করো। এসব চলবে না ভাবি, আমি মালবিকাকে নিয়ে তোমার ঘরেই তুলব। সেই সুখ নেই রে সুখন, নিজের ঠেলা নিজে সামলাও। আপাতত বাজারেতে যাই। আচ্ছা শোনো, টমেটো আর ফুলকপি মাছ টানবে, টিয়া খেতে চেয়েছে। আর কিছু? আর প্লিজ আজকে আসার সময় অরণকে স্কুল থেকে নিয়ে আসবে, প্লিজ। জি ইওর হাইনেস। আর যাবার আগে তোমার ভাইয়ের এই ছবিটা দেয়ালে টাঙিয়ে যাও। আরে এটা তো ভাইয়ার গ্র্যাজুয়েশনের ছবি। হ্যাঁ, তোমার ছবিটার পাশে এই ছবিটা টাঙাও। শুকুন গজগজ করতে করতে চলে গেল। অনু অবসরে বের হলো কাছের একটা মাদ্রাসায় যাবে বলে। অরিনকে এক্ষুনি আমপাড়া ধরিয়ে দিতে চায়, আর একটু বড় হলে মূল কেতাব পড়তে দেবে। মাদ্রাসার পেছনেই থাকেন শিক্ষকরা। অনু গেট থেকে জেনে নিল যে শিক্ষকরা কোথায় থাকে। অনু অপেক্ষা করছে মাদ্রাসার ভেতরে অতিথিদের সঙ্গে। তারপরে এলেন ওস্তাদজি, তিনি অরিনকে আমপাড়া পড়াবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছিলাম আমার মেয়েটার ব্যাপারে একটু কথা বলতে। কি হয়েছে আপনার মেয়ের? কিছু হয়নি ওস্তাদজি, ওকে আমপাড়া ধরাতে চাই, আপনি যদি একটু সময় দিতেন। কতটুকু? বেশি ছোট হলে কি পড়া নিতে পারবে? না, মানে শুধু অক্ষরগুলো চেনাতে চাচ্ছি, প্রেশার দিতে চাই না। এখন আপনি যা ভালো মনে করেন। আচ্ছা, বুঝলাম। বেশি দূর হলে তো আমি যেতে পারবো না, বয়স হয়েছে। বলুন তো
কোন বাসা? সূত্রপুর, লালকানের গলি, শেষ বাসাটা। দোতলা। ক্যাম্পের বাড়ি? জি, দোতলা। কিন্তু ক্যাম্পের বাড়ি বিষয়টা বুঝলাম না। এটা তো মুমিন সাহেবের বাসা বলে আমরা জানি। আপনারা এই এলাকার না? জি না, আমরা এই বাসে ভাড়া এসেছি। তাহলে আপনাদের জানার কথা না, কারণ এটা এলাকার লোকের বাইরে কখনো যায়নি। ওস্তাদজি কাছে ডাকলেন ওকে। তারপর যে বললেন তিনি, শুনে ভয় হাত পা পেটের ভেতরে ঢুকে পড়তে চাইল অনুর। কোনো মতে কথার শেষটা শুনে রওনা দিল অরণ্যের স্কুলের দিকে। ওস্তাদজি যা বলেছেন তাই যদি হয়, তাহলে আজকে এই বাড়ির অভিশাপ ভর করবে অরণ্যের ওপর। অরণ্যের স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সুখন। তার সামনের এলাকার ছেলেরা খেলাধুলা করছে। অরণ্যের স্কুলটা পাড়াতেই, সামনে বিশাল মাঠ, মাছের পাশে চায়ের দোকান। চায়ের দোকানে বসে চা খাওয়া যায় কিনা ভাবছে সুখন। এমন সময় কোথা থেকে কি ছেলে দৌড়ে আসে, বলে পাশের দোকান থেকে একজন লোক নাকি তাকে ডাকছে। সুখন দোকানটার দিকে ভালো করে তাকালো, না, সে কাউকে চেনে না। তারপরে কি নাকি চিন্তা করে সুখন গেল লোকগুলোর কাছে। এখানে যিনি দোকানদার, তিনি হলেন মজিদ মিয়া, পুরনো ঢাকার পুরনো মানুষ। তার পাশে বসা মজিদ আর বসলো। কি বাবা, তোমারে নতুন দেখলাম, কে তুমি? স্কুলের সামনে কি মিয়া? চাচা, আমি এলাকায় নতুন, ভাতিজিকে নিতে এসেছি। ভাতিজি কি স্কুলে পড়ে? জি চাচা, এই স্কুলে প্লে গ্রুপে পড়ছে। কোন বাড়ি তোমাদের? আব্দুল মোমেনের বাড়ি, লালকানাই। কাউকে মিয়া, এই এত বাড়ি থাকতে ভূতের বাড়িতে উঠছো কেন? জি মানে ভূতের বাড়ি মানে কি বলছেন চাচা? না, মোমেনরে নিয়ে আর পারলাম না, নিজে বিশ্বাস করে না, ঠিক আছে, তাই বললে এই মানুষগুলান নিয়ে এইভাবে ভূতের হাতে তুলে দিবে? চাচা প্লিজ একটু বলেন তো, কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বাসাটার? আহা, পোলাটার গোলক ধাঁধা দেখায় লাভ আছে? দাঁড়াও, আমি বলি। এই পোলা, বসো বসো, আরো একটু কাছে আসে বসো। এসব কথা কাছে শুনলেও বিপদ। জি, আগে বলো, তোমাদের বাসার কে কে হাসপাতালে? কোনো আত্মীয় স্বজন? আপনি জানলেন কি করে? মানে হ্যাঁ, দুজন আছে। শুধু আমরা না, এলাকার সবাই জানে ওই বাড়িতে যারা থাকে সেখানে আপনজনদের ক্ষতি হয়। বলেন কি, মানে কি চাচা এসবের? শোনো বাবা, তোমারে তাহলে বলি, ওই বাড়িটা আসলে বুঝছি বুঝছি, আমারে কইতে দাও। অবশেষে বজলু মিয়া বললেন ঘটনাটা। 1971 সাল, মুক্তিযুদ্ধে ডাক এলো বলে মার্চের কাল রাত্রির পর ঢাকা জুড়ে থমথমে অবস্থা। মাঝে মাঝে সাইরেন বাজিয়ে হুঁশিয়ার করে যায় হানাদার বাহিনী। চারদিক থেকে প্রায় থমকে থমকে শোনা যায় গুলির আওয়াজ আর হানাদারদের অপবিত্র মার্চের পদধ্বনি। আব্দুল মোমেনরা তখন বাড়ি ছেড়ে গ্রামে চলে গেছে। তাদের বাসাটা একদম খালি। মুক্তিযুদ্ধ শুরু হতেই পুরনো ঢাকার মাঝেও ঢুকে পড়েছে হানাদাররা একটু একটু করে। তারা প্রথমেই একজন রাজাকার বাছাই করবে, তার নাম শফি। শফি রাজাকার হানাদারদের জানালো, এখানে একটা এমন বাড়ি আছে যেটাতে এখন কেউ থাকে না। এলাকায় একটা হানাদার ক্যাম্প হলে শফির সুবিধা, আরাম করে লুটপাট করা যাবে। শফি তাই সেই বাড়ির খবর নিয়ে গেল হানাদার বাহিনীর ক্যাপ্টেনের কাছে। স্যার, कोई नहीं থাকে ও বাড়িতে। तो क्या, हमको तो लोग मांगता। लोग? यू ब्लाडी बांगाली, हमको औरत मांगता, स्टूपिड। औरत मिल जाएगा साहब, आप आओ तो आगे। आएंगे आएंगे। ऐ सुन, हमको कुछ उस तरह की औरत चाहिए। की रकम सर? शादीशुदा, हमें वो ज्यादा अच्छे लगता है, समझ गए ना? जी हुजूर, जी हुजूर। শফি ক্যাপ্টেনের গালি বুঝেও না বোঝার ভান করে চলে গেল। এবার সে তালিকা করছে এলাকার সব সুন্দরী বিবাহিত নারীর। শফির পশুত্ব
চোখ মুখ দিয়ে ঠিকরে বের হচ্ছে। লোভে পড়ে সে ছাড়ল না তার আপন বড় ভাই স্ত্রীকেও। শফির লিস্ট করা শেষ। মোমেনদের খালি বাড়ি এখন হানাদারদের ক্যাম্প। এখানে সারা রাত মেয়েদের জোর করে ধরে এনে নাচানো হয়, মদ নেশার আস্তানা বানিয়ে ফেলেছে এই বাসাটাকে। শফি রোজ 2 জন করে মেয়ে ধরে আনে, তারপর তাদের উপর পালা করে পাশবিক অত্যাচার চালায় ক্যাপ্টেন, তারপর তার দোসর, তারপর তার দোসর, তারপর তার দোসর। এভাবে একদিনের মাঝে কারো স্ত্রী, কারোর মা বারবার লাঞ্ছিত হয় শয়তানদের হাতে। আর শফি নিজের প্রতিবেশীকে এভাবে বিক্রি করে টাকা নেয় হানাদারদের কাছ থেকে। অদ্ভুত একটা ব্যাপার হলো, যে মেয়েগুলো এই বাসায় আসে আর তারা কি ফিরে যায় না ঘরে। তাদের পরিবারের মানুষগুলো ধরেই নিয়েছে, মেয়েগুলোর লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, তাহলে ওরা কোথায় যাবে? এলাকায় ত্রাস সৃষ্টি করা ওই বাড়িটাতে শফি ধরে আনলো একদিন তার বড় ভাই স্ত্রীকে, অর্থাৎ তার ভাবিকে। শফির ভাই রফিককেও ধরে আনা হলো ক্যাম্পে। রফিক কিছুতেই রাজি হয়নি স্ত্রীকে পাক সেনাদের হাতে তুলে দেওয়ার জন্য, তাই রাজাকার ছাড় দেয়নি আপন মায়ের পেটের ভাইকে। সফি, উপরওয়ালা তোর বিচার করবো। আরে রাখেন আপনার বিচার, বউ গেলে বউ পাবেন, এখন টাকা কামানোর যে সুযোগ সেটা আর পাবেন? তুই টাকার জন্য বাড়ির ইজ্জত নষ্ট করবি? ভাইজান, আমি আবার বলতেছি, ইজ্জত নতুন কইরা বানানো যাবে, আপনি বাড়ি যান। না, আমি দেখতে চাই তুই কত বড় শয়তান হইছস। তাইলে দেখেন, পরে আমার দোষ দিতে পারবেন না। রফিকে শক্ত করে বাঁধা হলো উঠোনের জাম গাছটার সাথে। এবার উঠোনে আনা হলো ভাবি রোকসানাকে। এলো ক্যাপ্টেন আর তার সৈনিকরা। রফি অবাক হয়ে দেখলো একপাশে শফি বিদেশি মদে একটু একটু করে চুমুক দিচ্ছে, আর ওইদিকে রোকসানাকে নিয়ে পাশবিক খেলায় মেতে হচ্ছে একদম নরপশু। রফি দাঁতে দাঁত মিশে হাত করবার চেষ্টা করছে, আর শফি এদিকে ভ্রুক্ষেপ করছে না। রোকসানার বাড়ি ঠিকঠাক মতো পেলেও সেই বাড়িতে আজ অবধি কেউ থাকতে পারেনি। সবাই বলে এই বাসার দেয়ালে নাকি কেমন আওয়াজ হয়, ভয়ে কেউ থাকে না, আর অপঘাত তো আছেই। পুরোটা ঘটনা মন দিয়ে শুনল সুখ। হঠাৎ কি যেন মনে পড়ল তার। চাচা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা শীঘ্রই বাসা ছেড়ে দেব। কিন্তু কিন্তু বলেই দৌড় দিল স্কুলের দিকে। অরিন বের হতে বাসার দিকে দে ছুট, কারণ সুখুনের মনে হয়েছে আজ সে ভাইয়ার ছবি টাঙিয়েছে বাসার দেয়ালে। যদি সুখুনের ছবি টাঙানোর ফলে মানবিকার অ্যাক্সিডেন্ট হয়, যদি চাচা চাচির ছবি টাঙালে প্রিয়ার দুর্ঘটনা ঘটে, তাহলে আজকে না 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 আজকে তাহলে ভাবি বা অরিনের উপর প্রতিশোধ নেবে এই দেয়াল। হ্যাঁ, কারণ আজকেই ঝোলানো হয়েছে ভাইয়ার ছবি। অনু ভাবছি বাসায় যাবে নাকি স্কুলে। তারপর 7-5 ভেবে বাসায় এলো। এসে জরুরি তলব করলো জিয়াকে, যেন এক্ষুনি বাসায় আসে। প্রিয়া ক্রাচে ভর দিয়ে উঠতে পারে, তাই প্রিয়াকে বললো জলদি তৈরি হয়ে নিতে। আজকেই ওরা বাসা ছাড়বে। অভিশপ্ত এই বাসায় আর 1 মিনিটও নয়। অনু যত তাড়াতাড়ি পারছে গুছোচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব। অরিন চলে আসার আগে সব গুছাতে হবে। কোনো কারণেই অরিনের কিচ্ছু হতে দেয়া চলবে না। সবার আগে দেয়াল থেকে ছবি নামাতে হবে। অনু একটা চেয়ার নিয়ে দেয়ালের কাছে যায়। জিয়ার ছবি অনেক উপরে টাঙানো। অরিন চেয়ার নিয়ে উপরে উঠে। পুরনো বাসা বলে ফ্যানটা অনেক নিচে ঝুলে থাকে, অনেক লম্বা আংটা, তাই ছবিটা উনি খুলতে যাচ্ছে, এমন সময় দেয়ালের 2 চোখ খুলে যায়। দেয়ালের 2টো হাত বের হয়ে আসে। উনি দেখতেও পাচ্ছে না। দেয়ালের হাত দুটো অনুর ওড়না গলা পেঁচিয়ে নিয়ে হ্যাচকা টান দিয়ে মুহূর্তে ঝুলিয়ে দেয় ফ্যানের সাথে। উনি শুধু একবার চিৎকার দিয়ে সুযোগ পেল, ব্যাস, আর কিচ্ছু না। যখন উনি চোখ খুলল, তখন সে হাসপাতালে। গলায় হাত দিয়ে দেখলো ব্যান্ডেজ। আশেপাশে সবাই, জিয়া, পিয়া, রবিন, অরিন, উমা, ওস্তাদজি,
বজলু, মজিদ মিয়া এরাও আছেন? ভাবি, ভাগ্যিস আমি সময় মতো এসেছিলাম। সুখন ভাইয়া যদি তোমার পা না তুলে ধরতো কি যে হতো ভাবি। অরিনের কিছু হয়নি ভাবি, বাড়ির অভিশাপ ছিল তোমার উপর। আমার উপর? ঘটনা যা শুনলাম, যা বুঝলাম, যদি আমার প্রিয় মানুষটিকে বাড়ির অভিশাপ দিতে চাই কেউ, সে তুমিই হবে। আমার সবচেয়ে কাছের মানুষ তো তুমি, অনু। ভাবি, তুমি শুধু ভাইয়ার না, আমাদের সবার প্রিয়। বাসা আমাদের ছেড়ে দিয়েছি, মোমেন সাহেব নিজে আমাদের হেল্প করেছেন। তিনি সরিও বলেছেন, তোমাকে দেখতে আসবে আগামীকাল। কিন্তু দেয়ালটার সমস্যা কি? কেন এমন হয়? কি বলতে চায়? কি বলতে চায় তা কালকের পত্রিকাতে পড়ো মা, তাহলেই বুঝবা। পরদিন একটি টিভি চ্যানেলের রিপোর্ট হলো ঠিক এরকম। আপনারা আজকে দেখছেন পুরনো ঢাকার শতবর্ষী একটি বাড়ির অজানা ইতিহাস। আব্দুল মোমেন সাহেবের বাড়িতে ইতিহাসের এমন কালো অধ্যায় লুকিয়ে আছে তা কেউ ভাবতে পারেনি। এলাকাবাসীর অনুরোধে বাড়ির একাধিক দেয়াল এবং সামনের ও পেছনের উঠান খুঁড়ে পাওয়া গেছে অসংখ্য কঙ্কাল। এলাকাবাসীর সূত্রানুসারে এই কঙ্কালগুলো ৭১ হানাদার বাহিনীর লালসার শিকার হওয়া হতভাগ্য নারীদের। দেয়ালগুলো প্রস্থ চওড়া হওয়ায় খুব সহজেই লাশগুলো পুঁতে ফেলে হানাদারেরা। দেয়ালের কঙ্কালগুলোর মাঝে নিচতলার দেয়াল থেকে উদ্ধারকৃত একটি কঙ্কালকে এলাকাবাসী রফির স্ত্রী রোকসানার বলে ধারণা করা হচ্ছে এবং পেছনের উঠান থেকে পাওয়া গেছে রফি ও তার রাজাকার ভাই শফির কঙ্কাল। তবে সবই প্রমাণ হবে ডিএনএ টেস্টের পর। সব মিলিয়ে বাড়িটির দেয়ালে দেয়ালে যেন লেপ্টে আছে বর্বরতার প্রমাণ। এলাকাবাসী মনে করেন এই কঙ্কালগুলোর সঠিক সৎকার করা হলে বাড়িটি নিয়ে যে গুজব আছে তা আর থাকবে না। তবে এই ব্যাপারে বাড়ির মালিক আব্দুল মোমেন বলেন, এই বাড়িটি মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। এই বাড়িটি আমি রেখে দিচ্ছি এর স্মারক হিসাবে, তাদের সম্মানে যারা প্রাণ দিয়েছে অকাতরে। শুনলেন আজকের ব্রেকিং নিউজ, একটি দেয়ালের হাহাকার। আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। ওনার একটা অসাধারণ গল্প শুনলাম আজকে আমরা। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে কুয়াশার আজকের এপিসোড।